বিকাশবাবু কেস দেবেন না প্লিজ। কার্যত আপনারা তো আবার সেই যে তর্ক যুক্তি তর্কের মধ্যে যান না, হাতাপাইতে আপনারা ভীষণভাবে বিশ্বাসী। আপনাদের যে অতি শিক্ষা, সেই অতি শিক্ষার ফল আমরা দেখেছি। কার্যত প্রকাশ্যে গরু খান আপনারা, গরু খেকোদের কাছ থেকে আর কি আশা করা যায়। এইভাবে বলতে হচ্ছে কারণ বিকাশ রঞ্জন বাবু কার্যত এনাদের হয়ে লড়ছেন। 100 কোটি টাকার হেরফেরের অভিযোগ রয়েছে, আর তিনি নাকি আবার বলছেন যে ডাক্তারের কাছে রোগী এলে জিজ্ঞেস করা হয় না সে তৃণমূল না সিপিএম। মানে কতটা নির্লজ্জ হলে এমন কথা একজন বলতে পারেন। তাদের মানসিকতা, এই যে শতরূপ বাবুর 22 লাখ টাকার গাড়ি আর তাদের কর্মীদের রিক্সা চড়ে যাওয়া, এটা কবে বন্ধ হবে? সোহম বাবুর আগের যে উদ্ধত্ত সকলেই দেখেছেন, তখন থেকেই তাদের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, যখন তারা মানুষদেরকে আর মানুষ ভাবছিলেন না, কার্যত পোকামাকড় ভেবে তাদেরকে পা দিয়ে মারার চেষ্টা করছিলেন। আজ কিন্তু তাদের পরিণতি করুণ থেকে করুণতর হচ্ছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন প্রায় 2 সপ্তাহ হতে চলল, কিন্তু তার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনো গঠন হয়ে উঠতে পারেনি না ইচ্ছাকৃত সেটা গঠন করা হচ্ছে না, নাকি দলের ভেতরে একটা সংঘর্ষ চলছে যে কে মন্ত্রিত্ব পাবেন আর কে পাবেন না, সবটা এখন জল্পনা কল্পনা। কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের যে মিডিয়া রয়েছে, এখনও তো কিছু রয়েছে চটিচাটা মিডিয়া, তারা প্রচার চালাচ্ছেন যে বিজেপির অভ্যন্তরে একটা বড় যে দ্বন্দ্ব সেটা কাজ করছে। কার্যত শুভেন্দু অধিকারী নিজের আধিপত্য কায়েম করতে চাইছেন, কাউকে মন্ত্রিত্ব দিতে চাইছেন না, নিজেদের আনুগত্য পোষণ করে এমন কোনো ব্যক্তিকেই শুভেন্দু অধিকারী কিন্তু তার মন্ত্রিত্ব সেটা দিতে পারেন। এমন একটা জল্পনা কল্পনার মাঝেই একটা প্রশ্ন উঠে গিয়েছে যে আগের সরকারের মতো শুধুমাত্র কি শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দেবেন, নাকি প্রতিশ্রুতিটাকে পালনও করবেন। এখন এই ধরনের প্রশ্ন উঠছে কারণ শুভেন্দু অধিকারী কার্যত এই যে কয়েকদিন 2-3 দিন ধরে বৈঠক চালাচ্ছেন, দিল্লিতে গিয়েছিলেন আপনারা জানেন, এবং রাজনাথ সিংয়ের সঙ্গেও নাকি তার কথা হয়েছে। সেই চিকেন নেকও একটা এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার আগে শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য কোট আনকোট তিনি কি বলছেন সেটা আপনাদের পড়ে শোনাই। ওনার বক্তব্য রয়েছে, আগের সরকারের মতো আমরা প্রতিশ্রুতি দেব না, যা বলবো তা করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন রাজত্ব চালিয়েছে, তিনি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম যে চাকরি প্রার্থীদের চাকরি ফেরাবেন এবং সর্বোপরি প্রতি বছর এসএসসি করার একটা প্রয়াস কিন্তু তিনি চালাবেন। সেগুলোর তো একটা কিচ্ছুও হয়নি। পশ্চিমবঙ্গে শিল্প আসেনি, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের যে বালিশ ভেজা কান্না, সেটাও কিন্তু তিনি থামানোর একবারও প্রয়াস চালাননি। তিনি সুস্বাদু দুর্নীতি চালিয়েছেন গোটা 15 বছর ধরে। সে কারণেই তো হয়তো তাকে আজ বিদায় নিতে হলো, এবং তার আজ বডি ল্যাঙ্গুয়েজ বদলেছে, তার শারীরিক ভাষা বদলেছে, মুখের ভাষা বদলেছে, তার শরীরের গঠনও বদলে গিয়েছে। কার্যত শুকিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের ওই ছটপট করা মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই। অনেকেই বলছেন অহংকারের পতন হলো। এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই মন্ত্রিসভা না গঠন হওয়া ভীষণভাবে অস্বাভাবিক মনে হচ্ছে। কারণ অনেকগুলো থাকতে পারে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো পশ্চিমবঙ্গের মানুষ দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করার কয়েকদিনের মাথায় কার্যত গঠন করে ফেলেন মন্ত্রিসভা। তাদের তো মন্ত্রিসভা গঠন হওয়া আগেভাগেই ঠিক করা থাকে যে সেটা মন্ত্রিসভার বন্টন হবে, মানে মিনিস্ট্রির বন্টন হবে নাকি ভাগ বাটোয়ারার বন্টন। সেখানে ভাগ বাটোয়ারা চলে কার্যত। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক সভা থেকে কার্যত আগে বলেছিলেন যে মিলেমিশে ভাগ করে খেতে হবে, মানে একা একা যেন না খাওয়া হয়, সবাইকে ভাগ করে খেতে হবে এবং কর্পোরেট ওয়েতে যেন দুর্নীতিটা চালানো হয়। 30% তোমরা রাখো, 70% আমাদের দাও, এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আজ অতীত হয়েছে। আগে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন পৌরসভা এবং প্রশাসনিক সভাগুলোতে প্রচুর পরিমাণে ব্যয়বহুল খাবার দাবার, মানে বিলাসিতা করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় প্রচুর পরিমাণে হয়েছে। মানুষেরা যেভাবে খাবার খেয়েছেন, বলা হয় মোগলাই পরোটা থেকে শুরু করে বিরিয়ানি, এগরোল, কি না, এই ধরনের খাবার দাবার পৌরসভার সামান্য একটা বৈঠকে যদি খাওয়া হয়,
কতগুলো বৈঠক হয় পৌরসভাতে আপনারা জানেন। এবং কিছু ক্ষেত্রে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, ডিএম থেকে শুরু করে এডিএম, বিডিও, তাদেরকে ইন্ডিভিজুয়াল গাড়ি দিয়ে রাজার হালে কলকাতায় নিয়ে আসা, সেটা কিন্তু এবার হয়নি। তাদের কার্যত বাসে করে নিয়ে আসা হয়েছে। এতে করে পেট্রোলের সাশ্রয় হয়েছে, কিছু গভর্নমেন্টের ট্যাক্সের টাকা সাশ্রয় হয়েছে। ভীষণ ভালো উদ্যোগ, কুর্নিশ জানাই এই ধরনের উদ্যোগকে। বালুরঘাটকে যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, সেইখানে অতীতে যে এই ধরনের প্রশাসনিক বৈঠকগুলো হতো পৌরসভার, সেখানে কাউন্সিলর থেকে শুরু করে যাবতীয় রকমের অফিসারেরা থাকতেন, তারা নাকি এই ধরনের খাবার দাবার খেতেন। এখন বর্তমানে দাঁড়িয়ে চা দেওয়া হচ্ছে, তাও আবার লাল চা, দুধ চা নয়। সেই লাল চা দিয়ে কাজ চালানো হচ্ছে। মিটিং করবেন তো চা খাবেন, মোগলাই পরোটা, এগরোল, মানে সরকারের পয়সা দিয়ে বিলাসিতা আর করা যাবে না। আর অতীতে তো আরও একজন ছিলেন, সেই সোহমবাবু, তাকে নিয়েও এখন একটা হইচই শুরু হয়ে গিয়েছে। আপনাদের হয়তো মনে আছে, তিনি রেস্টুরেন্টে গিয়ে, সেখানে নাকি হোটেলে গিয়ে একজন ব্যক্তিকে নাকি পিটিয়েছিলেন। একটা সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছিল একসময়। কার যত শাসানিও দিয়েছিলেন, তাকে মেরে একেবারে মুখে একেবারে চিহ্ন করে দিয়েছিলেন। সেই যে ব্যক্তি সোহম চক্রবর্তী ওরফে হরলিক্স বয়, আজ কিন্তু ভিজে বেড়াল হয়েছে। কার্যত সিনেমা করার জন্য নাকি তিনি টাকা নিয়েছিলেন, আর সেই টাকা আজ ফেরতও দেননি সিনেমা না করার পরেও। অর্থাৎ এই যে ধামাচাপা পড়া ঘটনাগুলি, সেগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাওয়ার পরে, শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরপরই সবগুলো খোলসা হতে শুরু হয়েছে। অতীতে আপনারা জানতেন না যে 15 লক্ষ টাকার মতো করে একটা দুর্নীতি কিন্তু করেছেন এই সোহমবাবু। এখন অভিযোগ উঠেছে যে সিনেমার জন্য তিনি টাকা নিয়েছিলেন এবং টাকা ফেরত দিচ্ছেন না, সিনেমাটাও করছেন না। অর্থাৎ 15 লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে তার দ্বারা, এবং সেটা ফেরত এখন দিচ্ছেন না তিনি। বলা হয়, তার বক্তব্য, সোহম চক্রবর্তী বলছেন, আমরা ইন্ডাস্ট্রিতে অ্যাডভান্স নিলে পরে সেটা আমরা ফেরত দিই না, আমরা কাজ করি আর না করি। এইটা শুনে তো একেবারে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন যিনি পরিচালক রয়েছেন, যিনি পয়সা লাগিয়েছিলেন। তিনি কার্যত বালুরঘাটে নাকি একটা অভিযোগ দায়ের করে ফেলেছেন পুলিশের কাছে। এই হচ্ছে পরিস্থিতি। সোহমবাবুর আগের যে উদ্ধত্ত সকলেই দেখেছেন, তখন থেকেই তাদের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, যখন তারা মানুষদেরকে আর মানুষ ভাবছিলেন না, কার্যত পোকামাকড় ভেবে তাদেরকে পা দিয়ে মারার চেষ্টা করছিলেন। আজ কিন্তু তাদের পরিণতি করুণ থেকে করুণতর হচ্ছে। এই মামলাটাও বোধহয় বিকাশ রঞ্জন বাবুই লড়বে, এই যে সোহমবাবুর মামলা। হঠাৎ করে আপনারা ভাবছেন যে বিকাশবাবু কোত্থেকে আসলো? বিকাশবাবুই তো আসবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই বামপন্থা, যাদেরকে অনেকেই ভাইরাস হিসেবেও দেখেন, অনেকে বলেন, আমি বলছি না, আমি আমার যে সাংবাদিকতা এবং নিরপেক্ষতা সেটা বজায় রেখেই আপনাদের বলার চেষ্টা করি যে তৃণমূল বামদের যে প্রেম, সেটা কিন্তু এখন জমে উঠেছে। ওরফে তৃণু এবং বাম, অদিতি মুন্সি এবং তার হাজবেন্ড যিনি রয়েছেন দেবরাজ চক্রবর্তী, এনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 100 কোটি টাকার হেরফের, তছরূপ, মানে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে দেওয়া বা বিভিন্ন রকমভাবে সেটাকে হোয়াইট মানিতে কনভার্ট করার একটা প্রচেষ্টা কিন্তু এই দেবরাজ চক্রবর্তী নাকি চালিয়েছেন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে এই দেবরাজ এবং অদিতি মুন্সির হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি কেস লড়ছেন, সওয়াল করছেন, কার্যত মামলায় নজিরবিহীন বিভিন্ন রকমের দিক তুলে ধরছেন। আর এই বিকাশ রঞ্জন বাবুরা নাকি আইডিওলজির কথা বলেন, এনারা নাকি মার্কসিজমে বিশ্বাস করেন। অর্থাৎ সেই যে লেনিন রয়েছে, সেই যে কার্ল মার্কস রয়েছে, তাদের নীতিকে নাকি এনারা ফলো করেন, যে বড় লোকদের থেকে টাকা নিয়ে ছোট লোকদের বিতরণ করে দেওয়া, সো কল্ড গরিবদেরকে বিলিয়ে দেওয়া তাদের মানসিকতা। এই যে শতরূপ বাবুর 22 লাখ টাকার গাড়ি আর তাদের কর্মীদের রিক্সা চড়ে যাওয়া, এটা কবে বন্ধ হবে? যদি তিনি পয়সার লোভে না লড়ে থাকেন, তবে আমাদের বুঝতে হবে তৃণমূল আর বামদের মধ্যে আগে ভাগেই সেটিং ছিল। আর যদি পয়সার জন্য লড়েন, তবে তার যে আইডিওলজি, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠবে। কারণ তারা তো বারংবারই বলেন যে আমাদের আইডিওলজি রয়েছে, বাকিদের তো কোনো আইডিওলজি নেই, বাকিটা দল বদল করে, আমরা করি না, আমরা শুধু টাকার জন্য বিক্রি হয়ে যাই, যেমনটা এই বিকাশ রঞ্জন বাবু এখন হচ্ছেন। বিকাশবাবু, কেস দেবেন না প্লিজ। কার্যত আপনারা তো আবার সেই যে যুক্তিতর্কের মধ্যে যান না, হাতাপাইতে আপনারা ভীষণভাবে বিশ্বাসী। আপনাদের যে অতি শিক্ষা, সেই অতি শিক্ষার ফল আমরা দেখেছি। কার্যত প্রকাশ্যে গরু খান আপনারা, গরু খেকোদের কাছ থেকে আর কি আশা করা যায়?
এইভাবে বলতে হচ্ছে কারণ বিকাশ রঞ্জন বাবু কার্যত এনাদের হয়ে লড়ছেন। 100 কোটি টাকার হেরফেরের অভিযোগ রয়েছে, আর তিনি নাকি আবার বলছেন যে ডাক্তারের কাছে রোগী এলে জিজ্ঞেস করা হয় না সে তৃণমূল না সিপিএম। মানে কতটা নির্লজ্জ হলে এমন কথা একজন বলতে পারেন। আবারও বলছি, কেস দেবেন না প্লিজ। এখন প্রচুর তৃণমূল নেতা রয়েছেন, সেটা যুব থেকে শুরু করে মানে সেই বড় ধেরে নেতারা যারা রয়েছেন। যুব বলে তো কেউ ছিল না আদেও। টিএমসিপি যারা করতেন ছাত্র নেতা, তারা কিন্তু 1 বাচ্চার বাবা, 2 বাচ্চার বাবা, এবং কার্যত কাকুর বয়সী জেঠুর বয়সী ছাত্র নেতা, সো কল ছাত্র নেতা। তারা এখন কার্যত এবিভিপি এবং সেই যে বিজেপি সেখানে যোগ দেওয়ার চেষ্টা করছেন, একটাই কারণ, যাতে একটা শেল্টার পাওয়া যায় এবং আবার পুনরায় সুস্বাদু দুর্নীতি শুরু করার একটা চ্যাপ্টার খোলা যায়। সেই তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা এখন কিন্তু এটাই চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই এখন যখন শুভেন্দু অধিকারী এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সাক্ষাৎকার হচ্ছে, তারা বঙ্গভবনে কথা বলছেন, তখন একটা প্রশ্ন উঠে যায়, এত বিজেপি কর্মীদের মৃত্যু এবং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সবটা কি জলাঞ্জলি হয়ে গেল? আপনাদের বলে রাখি, একেবারেই নয়। এটা একটা সাক্ষাৎকার এবং সৌজন্যমূলক সাক্ষাৎকার তারা বলছেন। উভয়েরই বক্তব্য রয়েছে। আমরা 30 সেকেন্ড 50 সেকেন্ড যে কথা বলেছি সেখানে পলিটিক্যাল কোনো বক্তব্য রাখিনি। আমি কি জন্য সেখানে গিয়েছি, আমার যে অতীতের যে আমি যে বাসভবনে থাকতাম, মানে ঋতব্রত বলছেন আমার বাসভবনে থাকতাম, সেটার কিছু কাজ রয়েছে, সেটাকে আমাকে ছাড়তে হবে এখন। কারণ আমার তো আর আগের সেই রুতবাতা নেই, পদগুলো নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে গিয়েছেন, সুতরাং অতীতের পদও ছাড়তে হবে। সে সময় শুভেন্দু অধিকারী বলেন যে আপনাদেরকে আমরা যখন ডাকবো মিটিংয়ে, আপনারা কিন্তু নিশ্চিতভাবে আসবেন, একসাথে মিলেমিশে আমরা উন্নয়নটা করব। এটা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করা যায়। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেছেন, বিজেপি নেতা হিসেবে হয়তো এটা বলেননি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই ঋতব্রতরা কিন্তু পা বাড়িয়ে রেখেছেন। আর একবার যদি এনাদেরকে দলে নেওয়া হয়, তবে শুভেন্দু অধিকারী মনে রাখুন, 5 বছর পরে আপনাদের ক্ষমতায় আসা অসম্ভব হয়ে যাবে। একেই বিজেপি নেতাদের মধ্যে এখন প্রচ্ছন্ন অহংকার লক্ষ্য করা যাচ্ছে। মাটিতে পা পড়ছে না অনেক নেতাই রয়েছে। একেবারে তেতো হলেও সত্যি কথা বলছি, এই অহংকারকে শুরুতেই যেন দমিয়ে দেওয়া হয়। আপনারা সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত, আগের মুখ্যমন্ত্রীর মতো এই ভুলটা করবেন না। কার্যত সাধারণ মানুষের নির্বাচিত মুখ্যমন্ত্রী কেন মানুষকে ভয় পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এত পুলিশ নিয়ে কেন ঘুরতেন? অভিষেকবাবু এত পুলিশ নিয়ে কেন ঘুরতেন? এই প্রশ্নগুলো তো বারবার উঠবেই, কারণ আপনার পেছে পেছে যখন 30টা গাড়ি যাচ্ছে পুলিশের, তখন প্রশ্ন তো উঠবেই যে আপনি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন। কেন ভয় পাবেন? আপনি তো তাদের ভোটেই সরকারটা গঠন করেছেন। একই রকমভাবে বিজেপি নেতারাও এখন একটুখানি সংযত হওয়ার তাদের সময় এসেছে। ক্ষমতার স্বাদ তারা এখন গ্রহণ করছেন ঠিকই, তবে একটু সংযত হওয়া দরকার। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রচ্ছন্ন অহংকার হয়েছে। এই অহংকারগুলোকে যদি প্রশমিত না করা যায়, তবে 5 বছরই কিন্তু অন্তের কারণ হয়ে দাঁড়াবে। তখন বাম মাথাচাড়া হয়ে গিয়ে উঠবে। তৃণমূল তো চলে গিয়েছে, বাম ধীরে ধীরে কিন্তু এমার্জ করবে। যদি এমন ধরনের ঘটনা হয়, তৃণমূল নেতারা যদি আবার বিজেপিতে যোগদান দিতে শুরু করে, আর বিজেপি তাদেরকে আলু পটলের মতো যদি গ্রহণ করে, তবে এমন কিছু হবে কি না আপনারাও নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপাতত এই প্রতিবেদনটি এতটুকু রাখছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ।